ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি ক্লাস 11-এর শারীরশিক্ষার দ্বিতীয় সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর কী হবে সেই নিয়ে আলোচনা করতে। যারা চ্যানেলটিতে প্রথম আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবং যারা চ্যানেলে আছো ইতিমধ্যেই তাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তা এই ক্লাস 11-এর যে ফিজিক্যাল এডুকেশনের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলিকে আমি 3টি পার্টে আলোচনা করব, 3ভাবে আলোচনা করব। তো আজকে ভিডিওটি পার্ট 1 কী আছে দেখো, শারীরশিক্ষা ও শারীরিক সাক্ষরতা, সেই চ্যাপ্টার থেকে। শারীরশিক্ষা কাকে বলে, এর প্রয়োজনীয়তা কী, শারীরশিক্ষার পরিধি আলোচনা করো। প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শারীরশিক্ষা কাকে বলে দেখো কীভাবে লিখতে হয়। আমি এখানে লিখেছি, তোমরা দেখো, পড়লে বুঝতে পারবে। ফিজিক্যাল বা শরীর এবং এডুকেশন অর্থাৎ শিক্ষা বা পরিচর্যা থেকে এসছে। সাধারণ অর্থের অর্থ কী, শরীরের জন্য শিক্ষা এবং শরীরের মাধ্যমে শিক্ষার সমন্বয়। ব্যাপক অর্থে কাকে বলে এবং শারীরশিক্ষা বলতে কী বোঝায়, একটা দেখুন নিচে লেখা আছে কি, প্লে লার্ন অ্যান্ড গ্রো টুগেদার, একসঙ্গে বোঝায়। আবার জে.বি. ন্যাশ কী বলেছেন, শারীরশিক্ষা সাধারণ শিক্ষার সেই ক্ষেত্র যা বৃহৎ মাংসপেশির ক্রিয়াকলাপ এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা করে। শারীরশিক্ষা বলতে আগে কী বোঝানো হতো, শরীরচর্চা, প্যারেড, যোগা, জিমনাস্টিক, প্রশিক্ষণ, প্লে, গেমস, স্পোর্টস, বিনোদন প্রভৃতি ধারণা চালু ছিল। আধুনিক যুগে কী হয়েছে, স্বাস্থ্য বা সুস্থতার প্রয়োজনে আনন্দের সাথে জীবন উপভোগ করার জন্য শারীরশিক্ষা ধারণা পরিবর্তিত হচ্ছে। শারীরশিক্ষার প্রয়োজনীয়তা কী, কেন শারীরশিক্ষা প্রয়োজন, এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। শারীরশিক্ষা পরিধি আলোচনা করো, শারীরশিক্ষা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো, শারীরশিক্ষার মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত আছে। দেখো, তোমাদের যাদের বই পাওনি এখনও তারা এই নোটটা এখান থেকে লিখে নিতে পারো দেখে দেখে। ওই জন্য খুব আস্তে আস্তে ভিডিওটা করছি, শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে খেলাধুলো কী কী আছে এর মধ্যে। শারীরিকার মধ্যে এখন বর্তমানে শারীরিক ক্রিয়াকলাপ, খেলাধুলা, ড্রিল, মার্চিং প্রভৃতি দ্বারা শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিগত এই নৈতিক বিকাশের উন্নয়নকে বোঝায়। প্রতিটি 4টি মধ্যে ভাগ করেছে। শিক্ষা বিভাগ, শিক্ষা বিভাগের মধ্যে কী কী পড়ছে, বিষয়বস্তু, বিষয়বস্তুর মধ্যে কী কী পড়ছে দেখো। কার্যকলাপের ক্ষেত্র, শারীরশিক্ষা বিষয়ের মধ্যে কোন কোন বিষয়কে গ্রহণ করলে বিভিন্ন দিকে জীবন জীবিকা গড়ে ওঠে। এটা অনেকগুলো পার্ট আছে, দেখো একটু দেখে নাও। 4 নম্বর হচ্ছে দেখো পেশাগত, শিশু ভবিষ্যতের নাগরিক। এই শিশু সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে জাতির সমৃদ্ধি বৃদ্ধি পায়। বর্তমানে শারীরশিক্ষা একটি চাহিদাপূর্ণ বিষয় হয়ে উঠেছে, কারণ এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে বিভিন্ন পেশার সুযোগ পাওয়া যায়। যেমন দেখো কী কী পেশার সুযোগ পাওয়া যায়, এটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি তোমাদের। দেখো, বিনোদন বিশেষজ্ঞ, শিক্ষক, প্রশিক্ষক, ব্যক্তিগত প্রশিক্ষক, ফিটনেস প্রশিক্ষক, ক্রীড়া প্রশাসক, পুষ্টি ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া মনোবিজ্ঞানী, থেরাপিস্ট প্রভৃতি। তাহলে প্রথম প্রশ্নটা গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, শারীরিক সাক্ষরতা কী, এর উপাদানগুলি কী কী, শরীর শিক্ষা ও শারীরিক সাক্ষরতা সম্পর্ক কী। সাক্ষরতা বলতে কী বোঝায়, কোনো কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা দক্ষতাকে বোঝায়। পাশাপাশি শারীরিক বলতে শরীর সম্পর্কিত ক্রিয়াকলাপকে বোঝায়। তাই ইন্টারন্যাশনাল ফিজিক্যাল লিটারেসি অ্যাসোসিয়েশন কী বলেছে, সাক্ষরতা হলো জীবনের বিভিন্ন শারীরিক কার্যক্রমে দায়িত্বপূর্ণ অংশগ্রহণের ক্ষেত্রে ব্যক্তির প্রেরণা, আত্মবিশ্বাস, শারীরিক পারদর্শিতা, জ্ঞান এবং মূল্যবোধের উপলব্ধিকে শারীরিক সাক্ষরতা বলে। উপাদানগুলো কী কী আছে, শারীরিক পারদর্শিতা, জ্ঞানমূলক বোঝাপড়া, অনুভূতিমূলক উপাদান, আচরণগত উপাদান। শারীরিক পারদর্শিতা কী, জ্ঞানমূলক বোঝাপড়া কী, তোমরা দেখো এখান থেকে লিখে নেবে, পড়বে, তাহলে বুঝতে পারবে। অনুভূতিমূলক উপাদানগুলো কী কী, আচরণগত উপাদানগুলো কী কী আছে দেখো। অনুভূতি, কোন কোন বিষয় করলে অনুভূতি হয়, আমাদের অনুভব বাড়ে। আচরণগত উপাদানগুলি কী কী, এখানে দেখো আচরণগত উপাদানের বলে কী কী কাজ হয়। সম্পর্ক, শারীরশিক্ষা আর শারীরিক সাক্ষরতার মধ্যে সম্পর্ক কী, দক্ষতার দিক থেকে সম্পর্ক কী, জ্ঞানের দিক থেকে সম্পর্ক কী, জীবনব্যাপী দিক থেকে সম্পর্ক কী, মূল্যবোধের দিক থেকে সম্পর্ক কী, আর সামগ্রিক সম্পর্ক কী,
অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা বিষয়টিকে খাতায় লিখে নাও, তাহলে বুঝতে পারবে। আর যাদের পড়া হয়ে গেছে তারা মিলিয়ে নাও। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের সাজেশনের জন্য করেছি। দেখো, শারীরশিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি। ব্যায়াম কি? ইহার প্রকারভেদগুলি উল্লেখ করো। অ্যারোবিক ব্যায়ামের উপকারিতাগুলি উল্লেখ করো। ব্যায়াম কি? নড়াচড়াযুক্ত ক্রিয়া, যার ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। আবার ব্যায়াম হলো এক ধরনের চাপ যা শরীরের অভ্যন্তরে স্বাভাবিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে। ব্যায়াম হলো শারীরিক ক্রিয়াকলাপের একটি অংশ যা সুপরিকল্পিত, বিজ্ঞানসম্মত এবং পুনঃ আবর্তিত হয়, যার ফলে মানুষের সার্বিক স্বাস্থ্য ও কর্মদক্ষতার উন্নতি ঘটে। দুটোকে ভাগ করেছে, অ্যারোবিক ব্যায়াম আর অ্যানঅ্যারোবিক। অ্যারোবিক মানে অক্সিজেন সহ যে ব্যায়ামগুলো অক্সিজেন নিয়ে করা হয়, আর অ্যানঅ্যারোবিক মানে অক্সিজেন ছাড়া। ভাগ করেছি দেখো, অ্যারোবিক ব্যায়ামের উপকারিতা, অক্সিজেন সহ যে ব্যায়ামগুলো করা হয় তার উপকারিতা কী কী আছে, উদাহরণ কী কী উপকারিতা আছে দেখো, পরপর লেখা আছে, তোমরা এগুলো খাতায় লিখে নাও বা পড়ে নাও একবার করে, তাহলে বুঝতে পারবে। মোটা 8টা পয়েন্ট আছে দেখো। অ্যানঅ্যারোবিক ব্যায়াম কাকে বলে পড়ে? শরীর ও স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো বা উল্লেখ করো। যে সকল ব্যায়াম অতিমাত্রায় স্বল্প সময়ের জন্য অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয় এবং ব্যায়ামের শক্তি যোগানোর জন্য শুধুমাত্র গ্লাইকোজেনের দহন ঘটে এবং পেশিতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাকে অ্যানঅ্যারোবিক ব্যায়াম বলে। 100% একসঙ্গে ব্যবহার করতে হয় শক্তির পরিমাণ, তাই একে অল আউট এফোর্ট বলে। কারণ 100 মিটার স্প্রিন্ট, লং জাম্প, হাই জাম্প এগুলো বোঝায়। ব্যায়ামের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো তোমরা প্রয়োজন বলে খাতায় নোট আকারে লিখে নাও। দেখো, যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ও একটি লাইক অন্ততপক্ষে দিও। পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেহবর্ষজ কাকে বলে? ইহার সূত্রটি লেখো। যদি কোনো শিক্ষার্থীর ওজন 72 কেজি এবং উচ্চতা 1.64 মিটার হয়, তাহলে তার BMI কত ও সে কোন শ্রেণীভুক্ত? আদর্শ ওজন নির্ণয়ের সূত্রটি কী? দেহবর্ষজ কী হলো দেখো, কোন ব্যক্তির ওজন ও উচ্চতা সম্পর্ককে প্রকাশ করা হয়? বেলজিয়ামের গণিতবিদ অ্যাডলফে কুয়েটলেট 1800 সালে BMI আবিষ্কার করেন, যা কুয়েটলেট ইন্ডেক্স নামে পরিচিত ছিল। কে ভাগ করা হয় কম ওজনের, লেস দেন 18.5 kg/m²। এর 3টে ভাগ আছে, অতিরিক্ত, মাঝারি আর কম রোগা। স্বাভাবিক ওজন 18.5 থেকে 24.99 থাকলে, আর অতিরিক্ত ওজন হচ্ছে গ্রেটার দেন 25 kg/m² থাকলে। এর অতিরিক্ত 3টে ভাগ করে, অস্বাভাবিক ওজন, খুব অস্বাভাবিক ওজন, অতিরিক্ত অস্বাভাবিক ওজন আর অতি মেধাধিক্য। যদি কারো 40 kg/m² হয়, তাহলে বুঝতে হবে অতিরিক্ত ওজন আছে তার মধ্যে। সূত্র কি দেখো, BMI সমান ওজন বাই উচ্চতা ইন্টু উচ্চতা kg/m²। অঙ্ক দিয়েছিল, অঙ্কটা উত্তর 72 × 1.64 × 1.64। 1.64টা মিটার আছে, সেটাকে ওটাকে সেন্টিমিটার আছে, ওটাকে মিটার করে নিতে হলো। দিয়ে আমরা অঙ্কটা করেছি দেখো, 26.77 kg/m²। তাহলে 6 অনুযায়ী সে অতিরিক্ত ওজনের অন্তর্গত, অস্বাভাবিক ওজনমুক্ত। আদর্শ ওজন নির্ণয়ের সূত্রটা কি? বোরাক্স ইন্ডেক্স, যেটাকে বলে ব্রোকাস ইন্ডেক্স, উচ্চতা -100 সেন্টিমিটার, উচ্চতা -100, আদর্শ ওজন নির্ণয়ের সূত্র। বলবিদ্যা কাকে বলে? স্থিতিচাট্য, গতিচাট্য কাকে বলে? নিউটনের সূত্র 3টি উল্লেখ করো এবং ক্রিয়াক্ষেত্রে প্রয়োগ উল্লেখ করো। যে কোনো একটা সূত্র আসবেই পরীক্ষায়। বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতিবেগ সম্পর্কে গতিশীল বা স্থিতিশীলতা বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে বলবিজ্ঞান বা বলবিদ্যা বলে। নিউটনের গতিসূত্র ও মাধ্যাকর্ষণ সূত্র প্রকাশিত হওয়ার পর গতি সম্পর্কিত ধারণা তৈরি হয়। গতি বলতে চলন, ঘূর্ণন এবং মিশ্র 3 প্রকার হয়ে থাকে। স্থিতিচাট্য কী, গতিচাট্য কী, এখান থেকে পড়ে নাও একটু। নিউটনের প্রথম সূত্র দেখো আছে, কত সালে কোথায় কোন বই প্রকাশিত হয়েছিল? সূত্রটা কাকে বলে? ক্রিয়াক্ষেত্রে প্রয়োগ। সূত্রটা কি? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থা পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে একই সরলরেখায় চলতে থাকবে। এর প্রয়োগ কোথায় কোথায় আছে দেখো, এই পয়েন্টগুলো লিখে নাও খাতায় বা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে তোমরা। 4টে পয়েন্ট আছে। এবার দ্বিতীয় সূত্রে আসি আমরা। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এই সূত্রটিকে ত্বরণের সূত্র বলা হয়। কী হয়? প্রযুক্ত বল F সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, মানে MA, P সমান MF, এটাকে P সমান MF প্রকারেও প্রকাশ করা হয়। ক্রিয়াক্ষেত্রে প্রয়োগ কোন ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় একটু পড়ে নাও, পড়লে দেখো ভালো করে বলটা বুঝতে পারবে।
এই লাইনগুলো একটু পড়ে নাও বা খাতায় লিখে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সূত্রগুলো তোমরা খেলাগুলো পড়লে বা লাইনগুলো পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে সূত্রের সঙ্গে খেলার কি সম্পর্ক, কি কোন খেলায় কোন সূত্রটা প্রয়োগ করা হচ্ছে। এরপরে এই চ্যাপ্টারের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম গতি সম্পন্ন রোগ কি? 4টি কম গতি সম্পন্ন রোগের নাম লেখো। কম গতি সম্পন্ন রোগের কারণ কি? বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য নির্দেশে কী কী কর্মসূচি গ্রহণ করা হয়? কম গতি সম্পন্ন বা হাইপোকাইনেটিক শব্দটি হাইপো মানে কম এবং কাইনেটিক মানে গতি সম্পর্কিত শব্দ থেকে এসেছে, অর্থাৎ অঙ্গ সঞ্চালনের হ্রাসমণতা ও অলসতা বা গতিহীনতাকে বোঝায়। তাহলে ধরনগুলো কী কী? কিছু ধরনের ক্যান্সার, স্থূলতা মানে মোটাসোটা হওয়া, ডায়াবেটিস, অস্টিওকোরিওসিস, মানসিক অবসাদ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ। এগুলো কেন হয়? এই কারণগুলো কী কী? দেখো, প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়া, অধিক বিশ্রাম, আনন্দের জীবনযাপন, ফাস্টফুড খাওয়া, ব্যায়াম না করা, ক্ষুদ্র পরিবার, বংশধারা। বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য নির্দেশ কী কী দেওয়া হয়? স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য নির্দেশ পড়ানো, এখানটা পড়লেই লিখতে পারবে তোমরা, বিষয়টি বুঝতে পারবে। দেখে নাও, আমি এখানটা পড়ছি না। কী কী ব্যবস্থা গ্রহণ করা হয় বা ছাত্রছাত্রীদের কী কী জানানো হয়? স্বাস্থ্যকরভাবে জীবনযাপন করলে কী কী হতে পারে বা কী করলে তোমাদের জীবন ভালো থাকবে। এরপরে দেখো কী আছে, পরের প্রশ্ন, আর্থ্রাইটিস কী? এর লক্ষণগুলি কী কী? এর প্রতিকারগুলি উল্লেখ করো। ইংরেজি আর্থ্রাইটিস শব্দটি গ্রিক শব্দ আর্থ ARTH আরও আর্থ্রো এবং সন্ধি থেকে এসেছে। আইটিস মানে প্রদাহ বা যন্ত্রণাদায়ক যে কোনো কোষ থেকে এসেছে। অস্থি সন্ধির প্রদাহ মানে যেখানে যেখানে গাঁট আছে, অর্থাৎ হাঁটু, কোমর, কনুই, কবজি এ সমস্ত গাঁটে কাটে প্রদাহ বা জ্বালা করলে তাকে বলা হয় আর্থ্রাইটিস। 65 বছরের গণ্ডি পেরোলে এই ধরনের রোগের সম্ভাবনা বেড়ে যায়। হাইপোকাইনেজমের ফলে বর্তমানে শিশু ও পূর্ণবয়স্করা আক্রান্ত হচ্ছে। ভাইরাসের ফলে ব্যাকটেরিয়া দ্বারা। লক্ষণ কী কী হবে? অস্থিসন্ধিতে ব্যথা, হাঁটু বেঁকে যাওয়া, অস্থিসন্ধি ফোলা বা গরম হওয়া, অস্থিসন্ধির সঞ্চালন কমে যাওয়া, সিঁড়ি উঠতে অসুবিধা হওয়া, হাঁটু অস্বাভাবিক ফুলে যাওয়া, হাঁটু ভাঁজ করলে কর্কট আওয়াজ শুনতে পাওয়া। এগুলো সমস্যা কী কী হয়? হাঁটাচলা করতে অসুবিধা হয়, মালপত্র বহন করতে না পারা, খিদে কমে যাওয়া, ওজন অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়া, ক্লান্তি বেড়ে যাওয়া, স্পন্ডিলাইটিসের লক্ষণ দেখাতে পাওয়া। এগুলো প্রতিকার জন্য এগুলোর জন্য কী করতে হয়? যা করলে আরাম পাওয়া যায়? নরম বিছানা থেকে মানে শুলে চলবে না বা নরম বিছানায় শুলে চলবে না, সিদ্ধারা সোজা করে বসতে হবে, ঝুঁকে ভারী জিনিস তোলা যাবে না, দেহ সহ্য করতে পারে এমন স্বাভাবিক ব্যায়াম ও আসন করতে হবে, খাসি ও পাঁঠার মাংস, মেটে, সিম, টমেটো, ইলিশ মাছ, ঢেঁড়স এ সমস্ত খাবার বন্ধ করতে হবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে, তেল, ঘি, মাখন, চর্বি খাওয়া বন্ধ করতে হবে, রোগগ্রস্ত স্থানে হালকা গরম জলের সেক নিতে হবে, TSH মানে থাইরয়েড পরীক্ষা করতে হবে। শ্রেণীবিভাগ কী ধরনের হয় দেখো, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা বিউ নয় রিউ হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সংক্রামকবাত, পলিআর্টিকুলার আর সিস্টেমিক। 100 রকমের বাত থাকে, তার মধ্যে এই 4-5 রকমই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, ড্রাগ কী? ড্রাগ সেবনের কারণ কী? স্বাস্থ্য ও ক্রিয়ার উপর ড্রাগের প্রভাব কী? পড়বে তোমরা এখানটা, ড্রাগ কী এখানটা পড়বে। ড্রাগগুলি কী 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 কোন কোন জিনিসগুলিকে ড্রাগের অন্তর্ভুক্ত করা হয়? দেখো, গাঁজা, ভাং, মদ, আফিমজাত ব্রাউন সুগার, হোয়াইট সুগার, হেরোইন, কোকেইন, LSD, ট্রিপ্টোনার এ ধরনের সব ড্রাগ। ড্রাগের প্রকারগুলো কী কী? কোনগুলোকে ড্রাগের প্রকারভেদ করা হয়? কী কী ধরনের ড্রাগ দেখা যায়? স্টিমুল্যান্টস বা স্নায়ু উত্তেজক, ডিপ্রেসান্টস বা হতোদ্যম করা, হ্যালুসিনোজেন্স বা মতিভ্রম করা, কানাবিস বা মাদকদ্রব্য, অ্যানাবলিক স্টেরয়েড, নার্কোটিক, অ্যানালজেসিক্স বেদনানাশক। ড্রাগ সেবনের কারণ কী কী কারণে ড্রাগ সেবন করা হয়, কেন নেওয়া হয়? দেখো, এই কারণগুলোর জন্য ড্রাগ সেবন করা হয়। এগুলো সবই দেখো কারণ, যারা মদ খায়, গাঁজা খায়, বিড়ি সিগারেট এসব খায়, তাদের মধ্যে এই সমস্ত কারণগুলো দেখা যায়। তোমরা লিখে নাও বা পড়ে নাও। প্রভাব কী? এই ড্রাগ সেবনের ফলে কী কী শরীরে আমাদের ক্ষতি হতে পারে? দেখো, এগুলো যকৃতের ক্ষতি হয়, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের ক্ষতি হয়, রক্তের লোহিত কণিকার পরিমাণ কমে যায়, শরীরের তাপমাত্রা বা রক্তচাপ বৃদ্ধি পায়, ঘুমের অভাব ঘটে, অস্বাভাবিক জীবনযাপন হয়, পেশি বা শারীরিক ক্ষমতা কমে যায়, ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, খেলোয়াড়রা গ্রহণ করলে কিছু হঠাৎ করে সক্রিয় হতে পারে, কিন্তু পরবর্তীকালে দক্ষতা কমে যায়, মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ছোটো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যালকোহল কী? অ্যালকোহল গ্রহণের কারণ কী? স্বাস্থ্যের উপর অ্যালকোহলের প্রভাব কীরূপ? অ্যালকোহল বলতে কী বোঝায়? ইথানল অ্যালকোহলকে বোঝায়।
ভাত, বার্লি, গুড়, আঙুর এগুলো থেকে তৈরি হয়। মহুয়া থেকে তৈরি হয় একটি উত্তেজক পদার্থ, যার প্রভাবে বেদনা বা চেতনা হ্রাস পায়। মদ্যপানের বা মদ্যপান গ্রহণের কারণ কি? মদ গ্রহণের কেন আমরা মদ খাই বা কেন লোকে মদ খায়? সামাজিক চাপ, অনুষ্ঠান, অভ্যাস, উত্তেজিত হওয়া, কামনা বা উপভোগ, হতাশা মুক্তি, একঘেয়েমি থেকে মুক্তি, এগুলোর জন্য। অ্যালকোহলের প্রভাব কীরূপ? ব্যক্তিগত প্রভাব। ব্যক্তিগত কী কী প্রভাব হয় দেখো, যে অ্যালকোহল, যে মদ গ্রহণ করে তার কী স্নায়ুতন্ত্র, পাকস্থলী, যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। রক্তে গ্লাইকোজেনের মাত্রা হ্রাস পায়। গর্ভবতী অবস্থায় মদ্যপান করলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর্থসামাজিক প্রভাব কী কী পড়ে? রোজগারের একটা অংশ ব্যয় করার পরিবারের উপর চাপ বাড়ে, সমস্যা সৃষ্টি হয়। নেশাগ্রস্ত অবস্থায় সামাজিক অপরাধ বাড়ে। মদ্যপ অবস্থায় আচার আচরণের পরিবর্তন হয়। ক্রীড়ার উপর প্রভাব কী? সাময়িক পারদর্শিতা বৃদ্ধি পায় কিন্তু দক্ষতা হ্রাস পায়। অঙ্গ সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। শরীরে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, ফলে দক্ষতা হ্রাস পায়। রক্তনালীর ভিতরে চর্বি জমে, ফলে অক্সিজেনের সরবরাহ কমে যায়। সর্বোপরি খেলার মানসিকতা কমে যায়। এই চ্যাপ্টার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধূমপান কী? তামাকের ধোঁয়ায় কী কী বিষাক্ত উপাদান থাকে? মানব শরীরে ধূমপানের প্রভাব কী কীরূপ? প্রাচীনকাল থেকে সমাজে বিভিন্ন স্তরের মানুষ, এর মধ্যে বিড়ি, সিগারেট, হুঁকো, চুরুট প্রভৃতি ধূমপানের প্রচলন ছিল। শুকনো তামাক পাতাকে কুচি কুচি করে বিশেষ বিশেষ পাতা বা বিড়ির পাতা, কাগজের পাতা, সিগারেটের পাতায় মুড়িয়ে তাতে আগুন দিয়ে যে ধোঁয়া নির্গত হয় তাকে সেবন করাকে ধূমপান বলে। কী কী রকমের হয়? এখানে দেখো বিভিন্ন রকমের ধূমপানের কথা বলা হয়েছে। সিগারেট, বিড়ি, হুঁকো, চুরুট প্রভৃতির মাধ্যমে আমাদের শরীরে কী হয়? 400 রকমের বিষাক্ত রাসায়নিক ও গ্যাসীয় উপাদান প্রবেশ করে। পরিসংখ্যান বলছে প্রতি 20 সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হয় এবং প্রায় 20% মানুষ তামাক গ্রহণের ফলে মারা যান। তামাকের মধ্যে কয়েকটি বিষাক্ত উপাদান কী কী? নিকোটিন, আঠালো আলকাতরা, হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, বেনজোপাইরিন, মিথাইল কার্বোজোল, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, এগুলো। প্রভাব কী? ধূমপানের ফলে আমাদের শরীরে কী কী প্রভাব ঘটে? শ্বসনতন্ত্রের উপর কী কী প্রভাব পড়ে? মানে কিছু কিছু অঙ্গের উপর প্রভাবটা বেশি হয়। শ্বসনতন্ত্রের ওপর মানে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে ফুসফুস, ট্রাকিয়া, শ্বাসনালী, মুখ গহ্বর, নাক, এগুলোর উপর কী প্রভাব পড়ে? শ্বসনতন্ত্রের ওপর কী কী প্রভাব পড়ে তাহলে লেখা আছে, তোমরা একটু পড়ে নাও জাস্ট। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, বুঝতে পারছি, কিছু করার নাই। তোমাদের অনেক জায়গায় স্কুল থেকে এখনও বই পাওনি বা তোমাদের সুবিধার জন্য ভিডিওটা করা। সংবহনতন্ত্রের উপর প্রভাব, রক্তচাপ ও হৃদস্পন্দনের মাত্রা বৃদ্ধি করে, রক্তে অক্সিজেনের বহন ক্ষমতা হ্রাস পায়, রক্তের ঘনত্ব বৃদ্ধি পায়, রক্ত জমাটবাঁধার প্রবণতা দেখা যায়, হার্ট অ্যাটাকের প্রবণতা বৃদ্ধি পায়, অতিরিক্ত নিকোটিন হার্ট উৎপাদ হ্রাস করে। প্রতিটি সিগারেটের 0.75 mg থেকে 2.25 mg নিকোটিন রক্তে মেশে অতিরিক্ত নিকোটিন শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু হতে পারে। গর্ভাবস্থার উপর প্রভাব, দেখো গর্ভাবস্থায় কী কী প্রভাব দেখা যায়? এই প্রভাবগুলো দেখা যায়। অন্যান্য প্রভাবগুলো কী কী? এই প্রভাবগুলো। তো আজকে এই ছিল আলোচনা। সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই, আবার বলছি, একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। পরবর্তী পার্ট 2 নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, সঙ্গে থাকো।